নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সিও দপ্তরের সামনে ছবি দেখাবো আপনাদের। বিএলওদের বিক্ষোভ, বিএলওদের বিক্ষোভে উত্তেজনা। বিএলওরা সেখানে রয়েছেন। মানুষ রয়েছে এখান থেকে আমার সঙ্গে। মানুষ, কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে পরিস্থিতি হয়তো কিছুটা আয়ত্তের মধ্যে এসেছে, তবে অতনু কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু কলকাতা ইলেকশন কমিশনের সামনে তুমুল ধস্তাধস্তির যেই ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি। কারণ বিএলওরা আজকে ছুটির দিনেও কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির নেতৃত্বে তারা এসে কিন্তু এখানে তাদের বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিল এবং পুলিশের নিরাপত্তা ছিল আটসাট, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। তবে বিএলওরা চাইছিলেন যে তারা নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করবেন এবং তাদের যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাদের যে দাবি দেওয়া, তাদের যে অভিযোগ, সেগুলো জানাবেন। কিন্তু সেখানে তাদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং সেখানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং বিএলওরা বলেন যে তারা কিন্তু এই ঘটনার, অর্থাৎ তাদের ওপর যে মানসিক চাপ দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে, সেটা কিন্তু শেষ থেকে ছাড়বেন। অতনু, ইতিমধ্যে কিন্তু 9 জন বিএলওর মৃত্যু হয়েছে। গতকাল আমরা জানি যে গভীর রাতে মুর্শিদাবাদের ভগবান গোলার প্রধান শিক্ষক একজন বিএলও হামিদুল ইসলাম, তিনি কিন্তু স্কুলের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। তাই বিএলওদের দাবি যে তাদের যে 9 জন এই তাদের যে সহকর্মী তাদের প্রাণ গিয়েছে, তাদের হয়ে, তাদের পরিবার হয়ে তারা কিন্তু তাদের এই দাবি দেওয়া নিয়ে সোচ্চার হবেন এবং আজকে তারা ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছেন অতনু। তবে তারা বলছেন পরিবারের সদস্য নিয়ে। ধন্যবাদ মানুষ। তুমি বলছিলে যে আরো একজন বিএলওর কথা, মুর্শিদাবাদের রানীনগরের বিএলও যিনি শিক্ষক, তার স্কুলে যাওয়ার কথা বলে তিনি বের হন, কিন্তু দুপুরের পর থেকে মোবাইল সুইচ অফ ছিল। তারপর তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রণব আছে আমার সঙ্গে। প্রণব, পরিবার কি বলছে? কি অভিযোগ পরিবারে? দেখো, পরিবারেরও একই অভিযোগ যে যবে থেকে বিএলএর দায়িত্ব পেয়েছেন ওই শিক্ষক, তবে থেকে তিনি মানসিকভাবে প্রচন্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং তার অভিযোগ যে এতটাই কাজের চাপ, প্রতিদিনের রাত্রেবেলাতে ওষুধ খেতে হতো এবং সেই কথা কিন্তু তিনি বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারপরেও কিন্তু কোন রকম ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং একাধিকবারের যে পরিবারের লোককেও জানিয়েছিল। তারপরে কিন্তু গতকাল স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে যায়, তারপরে দুপুরবেলায় মোবাইল সুইচ বন্ধ পায়, তারপর রাত্রিবেলাতে গভীর রাতে তার ঝুলন্ত দেহ স্কুলের এই একটি ঘর থেকে পাওয়া যায় এবং পরিবারের অভিযোগ এই বিএলওর চাপের জন্য অমানসিক যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলেই কিন্তু সেই বিএলও স্কুল শিক্ষক কিন্তু আত্মহত্যা করেছেন এবং রানীতলা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। দেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অতনু, ধন্যবাদ। প্রচন্ড চাপ, স্কুলের প্রচন্ড চাপ। আমার স্বামীর প্রচন্ড মাথা ব্যথা, ওই অফিসে করেছিল, অভিযোগ করেছিল, অথচ ওরা বেরোবের নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে, আর মাথা ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল, কিন্তু তারা কোনো কিছু মানেনি, জোর করে ঢুকিয়ে যে আমার। একদিকে যেমন বিএলওরা বলছেন অতিরিক্ত কাজের চাপ, পাশাপাশি এসআইআর নিয়ে শুনানিতে ডাক নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং তাদের পরিবার অভিযোগ করছে সেই আতঙ্কে কেউ আত্মহত্যা করছেন, কারো বাবার হার্ট অ্যাটাক হচ্ছে। শুধু তাই নয়, বিশিষ্টদের সম্মানহানিও হচ্ছে এবং এই সব নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীও জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। সিইসিকে যে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সব অভিযোগ খারিজ করে চিঠি বিরোধী দলনেতা সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার ঠিক পরের দিন বিরোধী দলনেতার চিঠি, যে চিঠিতে তিনি সব অভিযোগ খারিজ করছেন, বলছেন এই সব অভিযোগ মিথ্যে। রাজনৈতিকভাবে কতটা চাপের কৌশল এটা? রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে চাপের কৌশল এবং আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখার পরেই শুভেন্দু অধিকারী তিনি চিঠি লিখেছিলেন
আমরা গতকালের যে ঘটনা দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন গণেশ কুমারকে, এছাড়া আদরে মৃত্যু সহ একাধিক বিষয় উল্লেখ করে। আজকে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি বিধানসভার বিরোধী দলনেতা তিনিও আরো একটি চিঠি লিখলেন গণেশ কুমারকে, এবং সেখানেও তিনি একইভাবে গতকাল অভিযোগকে নস্যাৎ করেছেন, সেই অভিযোগগুলিকে মিথ্যা বা ভুল বলে দাবি করে সেই চিঠিতে উল্লেখ করেছেন। সুতরাং চিঠি পাল্টা চিঠি, অর্থাৎ চিঠি তো বলা যায় বাকযুদ্ধ যেমন একদিকে চলছে রাজ্য সরকারের দল এবং বিরোধী দল দুজনের তরফ থেকে, ঠিক তেমনই একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখছেন, অপরদিকে শুভেন্দু অধিকারী তিনিও গণেশ কুমারকে মুখ্যমন্ত্রীর করা অভিযোগ, মুখ্যমন্ত্রীর করা দাবি, সেই দাবিগুলিকে নস্যাৎ করে, সেই দাবিগুলিকে ভুল বা মিথ্যা দাবি করে আবারও একটি চিঠি লিখছেন গণেশ কুমারকে। সুতরাং নির্বাচনের আগে যেমন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, তার পরবর্তী সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে লেখা নিয়ে নির্বাচনের আগে যে কমিশনারকে চিঠি তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ঠিক যে কথা সুস্মিতা বলছিল যে মুখ্যমন্ত্রীর চিঠির ঠিক পরেই রাজ্যের বিরোধী দলনেতার চিঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। এই যে এসআইআর এর মৃত্যু নিয়ে বিশিষ্টদের হেনস্থা করা হচ্ছে, এই সব নিয়ে অভিযোগ জানিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে। শুক্রবার এসআইআর নিয়ে সুর ছড়িয়েছিলেন হাজরা মোড়ের সভা থেকে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, বাংলার বহু খ্যাতনামা ব্যক্তিকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিং এ হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের স্পর্ধা নয়? সব্বদ বরবাদ, অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে দেখুন, কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআর এ যেভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে তাতে আমি মর্মাহত। ইতিমধ্যে 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যা করার চেষ্টা করেছেন, 17 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যেসব মহিলা বিয়ের পর তাদের পদবি বদলেছেন তাদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে পরিচয় প্রমাণ করার জন্য। এটা মহিলাদের প্রতি অসম্মান। সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অকারণ কুকথা বলা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাত এবং স্বৈরাচারী মানসিকতা স্পষ্ট। এই প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য ভোটার বাদ দেওয়া, ভোটার তালিকার সংশোধন বা নতুন কোনো ভোটার যোগ করা নয়। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। চিঠি শেষে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, আমি জানি আপনি এই চিঠির জবাব দেবেন না, ব্যাখ্যাও দেবেন না, তাও এগুলো আপনাকে জানানো আমার কর্তব্য। নিউজ 18 বাংলা। আর কলকাতায় লাইভ ছবি দেখাই আপনাদের। বিজেপির মিছিল, শুভেন্দু অধিকারী রয়েছে সেই মিছিলে। সেই মিছিল এখন কোথায় আমি জানবো। আইপ্যাকে ইডি তদন্তের বাধার অভিযোগে, চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগে যাদবপুর 8B থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করছেন। সেই মিছিল এখন কোথায় সুস্মিতা বলতে পারবে, আমার সঙ্গে রয়েছে সুস্মিতা।
সহকর্মী সানিক রয়েছে আমার সঙ্গে। সানিক, আমি একটু মিছিলের বিষয়ে জানতে চাইবো, লাইভ তুমি কি দেখতে পাচ্ছ, কোথায় এই মিছিল? অতনু, এই মিছিল এই মুহূর্তে গড়িয়াহাট মোড় পেরোচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে অংশে রয়েছেন ইতিমধ্যে তিনি গড়িয়াহাট মোড় পেরিয়ে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে এগিয়ে চলেছেন রাসবিহারী অ্যাভিনিউ বরাবর। এবং যেমনটা মিছিলের রুট ছিল, অর্থাৎ যাদবপুর ইডবি বাস স্ট্যান্ড থেকে শুরু করে সোজা গড়িয়াহাট মোড় এবং সেখান থেকে বাদিক নিয়ে সোজা দেশপ্রিয় পার্ক পর্যন্ত, সেই কর্মসূচি মতোই কিন্তু মিছিল এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা মিছিলের মাঝের অংশেই বেশিরভাগ রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তাদের ভিড়ও কিন্তু চোখে পড়ার মতো। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে দুটি ইস্যুকে মূলত সামনে রেখে আজকে এই প্রতিবাদ মিছিল কলকাতা শহরে শুভেন্দু অধিকারী করছেন। একটি অবশ্যই আইপ্যাকের অফিসে ইডি অভিযান এবং তাতে তৃণমূলের তরফে, তৃণমূল সুপ্রিমোর তরফে বাধা দেওয়ার অভিযোগ তারা করছেন যেমন একদিকে, পাশাপাশি চন্দ্রকোনায় বিরোধী দলনেতার কনভয় হামলার প্রতিবাদেও আজকে সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি কলকাতার রাজপথে দক্ষিণ কলকাতা বরাবর তিনি আজকে মিছিল করছেন এবং এই মিছিলে ইতিমধ্যেই প্রায় বলা যেতে পারে লাস্ট ল্যাপ মিছিলের সেই দিকেই মিছিল এগিয়ে চলেছে। দেশপ্রিয় পার্কের দিকে এবার মিছিল এগোচ্ছে। গড়িয়াহাট মোড় পেরিয়ে বর্তমানে শুভেন্দু অধিকারী হেঁটে চলেছেন দেশপ্রিয় পার্কের দিকে। অতনু, ধন্যবাদ। ভাঙড়ের ছবিতে নজর রাখতে হবে একবার, তার কারণ ভাঙড়ে আইএসএফ তৃণমূল, দেখুন কিরকম মারপিট চলছে, কয়েকজন আহত হয়ে পড়েছেন। যে ছবি দেখছেন ভাঙড়ের চিনি পুকুরের ছবি, কিন্তু এই উত্তেজনার কারণ কি নিয়ে সমস্যা শুরু হয়েছিল? কল্যাণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই অতনুদা জানিয়ে রাখি, ওই যে চিনেপুকুর এলাকার ঘটনা বলা হচ্ছে, সেই চিনেপুকুর এলাকাতে তৃণমূলের একটি প্রোগ্রাম ছিল, সেখানে শওকত মোল্লা আসার কথা ছিল। সেখানে যখন তৃণমূল কর্মীরা কাজ চালাচ্ছিল তাদের দলীয়, সেই সময় তৃণমূল দাবি করছে যে আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা এসে তাদের উপর হামলা চালায়, বন্দুকের বাঁট দিয়ে তাদের এক কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পাশেই নিমকুড়িয়া গ্রাম, সেই নিমকুড়িয়া গ্রামে নওশাদ সিদ্দিকীর উদ্যোগে একটি রক্তদান শিবির, আর সেই রক্তদান শিবিরে ওই চিনেপুকুর এলাকার যারা আইএসএফ কর্মী সমর্থক তারা যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। কিন্তু এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের যে উঠছে, ঘটনার যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরও দীর্ঘক্ষণ কিন্তু তৃণমূল ওই এলাকায় মিটিং করে, ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক পাহারা ছিল। নতুন করে যেন কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেদিকে পুলিশ নজর রাখছে। তবে এই যে দফায় দফায় ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিধানসভা ভোটের আগে যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট এই হচ্ছে কলকাতা পুলিশের কল্যাণ, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো কল্যাণ, যে ভোট এলেই তার আগে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে, এটা গত বেশ কয়েকটা ভোটের ট্রেন্ড দেখা যাচ্ছে। এক্ষেত্রেও এখনো ভোট ঘোষণাই হয়নি, এখনো বেশ কিছুটা সময় রয়েছে, এখন থেকেই দফায় দফায় উত্তেজনা। ভাঙড়ের পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, ভাঙড়ের যাতে উত্তেজনা প্রশমন করা যায়, তার জন্য ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। তারপরেও এই অশান্তি মেটানো যাচ্ছে না কেন? একেবারে এই প্রশ্ন যেমন আমাদের, তারই পাশাপাশি কিন্তু যে সমস্ত ভাঙড়ের সাধারণ মানুষজন রয়েছে তাদেরও কিন্তু এই প্রশ্ন। কারণ বেঙ্গল পুলিশ যাওয়ার পর যখন কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছে, কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর লোকসভা ভোট কিন্তু বেশ সুষ্ঠুভাবেই, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই কিন্তু পার করেছে। কিন্তু এই যে বিধানসভা ভোটে আসার আগে যেভাবে লাগাতার একের পর এক ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে একের পর এক সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আইএসএফ তৃণমূল
তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ফলে ভোট ঘোষণা হলে এই যে সংঘর্ষ তার দ্বিগুণ মাত্রা নেবে বলেই আঁচ করছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিটি ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ যাচ্ছে, পুলিশ গিয়ে ঘটনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু এই যে পরিস্থিতি হওয়ার আগে যে পুলিশের বিভিন্ন রকম উইংস আছে, তারা যে আগে থেকে যে খবর পেয়ে যায় বা পুলিশ আগাম গিয়ে যে অশান্তি বন্ধ করবে সেই রকম কোনো রকম এখনো পর্যন্ত নজর পাওয়া যাচ্ছে না। তবে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত আশাবাদী। কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা আশাবাদী এবার বিধানসভা ভোট সুষ্ঠুভাবেই তারা কিন্তু পার করবে। ধন্যবাদ। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন। ওরাও একটা অভিযোগ করছে যে ওদের রক্তদান শিবিরে যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন, একটা কথা বলি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা, এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেবো না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। ওদিকে লেকটাউনে বিজেপি পুলিশ ধস্তাধস্তি, লেকটাউনের কালিন্দি মোড়ে দেখুন। কেন এই পরিস্থিতি, কারণ কি? অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে অনুপ? বিজেপি যে সংকল্প যাত্রা ছিল আজকে, সেই নিয়ে মূলত গতকাল যখন বিজেপি কর্মী সমর্থক তারা যখন লেকটাউন কালিন্দি মোড়ের কাছে পতাকা লাগাচ্ছিল, সেই সময় দেখা যায় যে তারা অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদেরকে বেধড়ক মারধর করে পতাকা ছিঁড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে যখন আজকে লেকটাউনের অবরোধ করার কর্মসূচি, লেকটাউন যথাযথ অবরোধ যখন করার কর্মসূচি নিয়েছিল এবং যখন এই অবরোধ কর্মসূচি চলে, সেই সময় পুলিশ বাধা দিতে আসে। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে কোনোভাবে অবরোধ করা যাবে না, ব্যস্ততম রাস্তা। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী তাদের মধ্যে দপ্তর শুরু হয়। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ জোর করে তাদেরকে আটক করে গাড়িতে তোলে এবং দেখা যায় যে তারা যখন থানায় নিয়ে যায়, থানাতেও রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। পরবর্তী ক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থক তাদের ছেড়ে দেওয়া হয় এবং এই সংকল্প যাত্রায় কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা ছিল তারা পরবর্তীতে অংশগ্রহণ করে। একাধিক অমৃত ভারত এক্সপ্রেস বঙ্গের জন্য কেন? তৃণমূলের দাবি যে এর পিছনে ভোটের অঙ্ক রয়েছে, ভোট আসছে, তাই রেলের মাধ্যমে বাংলার মানুষকে খুশি করতে চাইছে বিজেপি। বিজেপি তা মানতে নারাজ। কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে রাজ্যে চালু হতে চলেছে 8টি নতুন ট্রেন, সবই অমৃত ভারত এক্সপ্রেস, বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে। নিউ জলপাইগুড়ি থেকে তামিলনাড়ুর নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার জংশন বেঙ্গালুরু, আলিপুরদুয়ার জংশন পানভেল, বালুরঘাট বেঙ্গালুরু, রাধিকাপুর বেঙ্গালুরু। নয়া অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া শিয়ালদাও। ট্রেন যাবে সাঁতরাগাছি থেকে তাম্বারাম, শিয়ালদা থেকে বেনারস। এছাড়াও উত্তরবঙ্গের জন্য রেলের আরো একাধিক প্রকল্প রয়েছে, খুব তাড়াতাড়ি তার শিলান্যাস হওয়ার কথা। বালুরঘাট এবং হিলির মধ্যে 29 কিলোমিটার নতুন রেলপথ, এজন্য বরাদ্দ 1181 কোটি টাকা। নিউ জলপাইগুড়িতে পণ্য পরিবহন ব্যবস্থার জন্য বরাদ্দ 142 কোটি টাকা। শিলিগুড়ি লোকো শেড রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ 129 কোটি টাকা। বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণে 89 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বামনহাটের মধ্যে 50 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ হবে, খরচ 62 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 45 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য 56 কোটি টাকা। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে। ভোটের রাজনীতি সবাই বোঝে,
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন রেলে। 1 লাখি বালুরঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, আবার দক্ষিণে দীঘা তমলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। উত্তরের জেলাগুলোর সঙ্গে বাংলার অন্যান্য জায়গার যোগাযোগ এবং ভারতবর্ষের অন্য জায়গার যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল বিপ্লব করে দিয়েছেন সেটা নরেন্দ্র মোদী এসব নাটক করে ভুলিয়ে দিতে পারবেন না। নতুন করে বাড়তি নজর দেওয়ার দরকার নেই। পুরনো যত প্রকল্প সব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস আটকে রেখে দিয়েছে জমি জটের কারণে। রেলমুখী নয়, আমরা বিকাশমুখী হতে চাই, উন্নয়নমুখী হতে চাই। বাঙালি উন্নয়ন চায়, বিকাশ চায়। নরেন্দ্র মোদী তার মতন চেষ্টা করছেন। নতুন সরকার আসবে, 26-এর সরকার, বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেখবেন হুড়ুহুড় করে শুধু এই নয় আরো সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে। দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে সংযোগ স্থাপন করতে পারা যায়, আর সে কারণেই ভোটমুখী বাংলায় রেল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ রেলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন, সেই কাজই শেষ করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। ফলে দুই রাজনৈতিক দলের জোর তরজা এই রেল প্রকল্পকে ঘিরে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।